আমাদের নৌকাটা আজকেও আবার ছুটে চলছে। গতদিন রাতে আমাদের এই নৌকাটা ছিল কিশোরগঞ্জের বিখ্যাত নিকলি হাওরে, আর সেখান থেকে আজকে আমরা আবার রওনা দিয়েছি সুনামগঞ্জের উদ্দেশ্যে। এটাই হচ্ছে সেই বিখ্যাত ভেড়াটা যেটা গতকালকে আমরা দেখিয়েছিলাম। এটাকে এখন প্রসেস করা হবে। ধান কেমন হলো? ধান আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, একটা নিতে কত হয়? কেমন আছেন? নৌকা চলতে চলতেই তাজা মাছ কেনা হয়। বিশ্বাস করতে পারবেন না যে একটা মাছের ভিডিও করতেছি, কন্টেন্ট ক্রিয়েটরের জ্বালা ভিডিও করা যাচ্ছে না। অসম্ভব সুন্দর মাছ। এগুলো সব কত? বর্তমানে আমরা বাংলার সুইজারল্যান্ডে আছি। অ্যাকচুয়ালি আমাদের পার্সোনাল ঘাট, আপনি বলতে পার্সোনাল আইল্যান্ড, একদম ব্যক্তিগত আমাদের দ্বীপ এটি। সেই দ্বীপের পাশেই আমাদের প্রজেক্ট, আলাদা আলাদা সুইমিং পুল আছে আর কি। সেই সুইমিং পুলগুলো আমাদের এখানে আলাদা করে, বাচ্চাদের জন্য আলাদা, বয়স্কদের জন্য আলাদা। আমি কিন্তু এখন সাতটাতে ব্লগ করছি। বাংলার অপূর্ব সৌন্দর্য এবং অসীম সৌন্দর্য, বাংলার রূপ, প্রকৃতির যে সৌন্দর্য, এটা আসলে এই নদী পথে এত দূর ভ্রমণ না করলে আমরা সত্যি উপভোগ করতে পারতাম না। এটা বাইম মাছ নাকি? এটা বাইম সাপ, এটা বাইম সাপ। এই হুইংসা, বাইম মাছ, পুঁটি, ঝিনুক, শামুকও পাইছে অনেক। আজকের পর্বে আমরা এমন কিছু আপনাদেরকে দেখাতে চলেছি যা আগে কখনো আপনারা দেখেননি। নিকলি হাওর থেকে সুনামগঞ্জ পর্যন্ত আসলে কি কোনো ভ্রমণ করা যায়? আর গেলেই বা কখন করা যায়? আর হাউসবোটে যাত্রা করতে আসলে কি খুব বেশি টাকা খরচ হয়, নাকি এগুলো শুধুই নিজেদের মতো করে অ্যারেঞ্জ করা একটা ট্যুর? গাইস আপনাদেরকে এখন লাইভ মাছ ধরে দেখাবো। ইয়েস, মারা গেছে মাছ। এটা কিন্তু পাঙ্গাস মাছের বাচ্চা। পাঙ্গাসের বাচ্চা। করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। শুভ সকাল বন্ধুরা, আমরা চলে এসেছি নিকলি হাওর থেকে অন্য একটা নদীতে। আসলে কোন নদীতে আছি বলতে পারছি না। কালকে রাতে বেশ রাত করে ঘুমিয়েছি, তাই ঘুম ভাঙতে ভাঙতে বেশ দেরি হয়ে গেল। এখন বাজে সকাল 11টা, আর সকালে ঘুম থেকে উঠেই দেখি আমাদের লঞ্চ আবার যাত্রা শুরু করেছে। এটাকে লঞ্চ বলবো না, আসলে এটা হচ্ছে হাউস বোট। আমরা অনেকগুলো বল কিয়ার্ডের সাথে যাচ্ছি এবং এখন নদীর আকার কিন্তু অনেকটাই ছোট। এর মধ্যে আবার একটা ঘটনা ঘটছে, আমাদের যে ভেড়াটা আনা হয়েছিল ওটার প্রসেস কাজ শেষ হয়ে গিয়েছে। ওটা দেখালাম না, কারণ ইউটিউবের একটা কপিরাইট সমস্যা আছে, ওই কারণে আর দেখালাম না। বাট ওটার প্রসেসিং চলছে, এগুলো দেখাবো আপনাদের। মূলত সকাল থেকে আমাদের নৌকাটা চালিয়ে এখন ধানু নদীতে প্রবেশ করেছে। গতদিন পুরাটা সময় আমরা ঘোড়াউট্টা নদী পার হয়েছি, আর সকাল থেকে প্রায় 4 ঘন্টা যাত্রা শেষে এখন আমাদের নৌকাটি ধানু নদীর ভেতরে রয়েছে। এই ধানু নদীটি মূলত সুনামগঞ্জের সুরমা নদীর সাথে গিয়ে মিশেছে। আসলে এই নদীর এক অংশের নাম ধানু আর অপর অংশের নাম হচ্ছে সুরমা নদী। আর এই সুরমা নদী একেবারে সিলেট পর্যন্ত প্রবাহিত হয়েছে। আর চলতে চলতে আমরা নদীর পাশের অপূর্ব দৃশ্য অবলোকন করতে থাকলাম। আশা করছি আজকের ভেতরেই আমরা সুনামগঞ্জের তাহিরপুর পর্যন্ত পৌঁছে যাব। তবে কোনো কারণে যদি নৌকা পৌঁছতে না পারে, সেক্ষেত্রে কোথায় অবস্থান করে সেটা আল্লাহই ভালো জানে। তবে আজকে নদীর পাশের বৈচিত্র্য আমাদেরকে আরো বেশি মুগ্ধ করলো।
এখানকার বেশিরভাগ জায়গায় আমাদের চোখে পড়ল ছোটখাটো অনেকগুলো নৌকা, তার পাশাপাশি মাঝারি সাইজের বেশ কিছু ট্রলার। মূলত এই সকল ট্রলারে মালামাল পরিবহন করা হয়। এছাড়াও বড় সাইজের বেশ কিছু বলকিয়ার্ডও আমাদের চোখে পড়ল। মূলত এগুলোতে করে সুনামগঞ্জের বিখ্যাত পাথর পরিবহন করা হয়। কোথাও বা নদীর পাশে বিছিয়ে রাখা হয়েছে অসংখ্য মাছ ধরার জাল, আবার কোথাও দুপুরবেলা নদীতে গোসল করছেন স্থানীয় মানুষজন। এক কথায় বলতে গেলে নদীমাতৃক বাংলাদেশের রূপ সত্যি অপূর্ব। অবশেষে আমাদের সকালের নাস্তা চলে এসেছে। আসলে চলে এসেছে বললে ভুল হবে। ঘটনাটা হলো আমরা সবাই ঘুমিয়েছিলাম, কিন্তু বরাবরের মতো আমি দেরি করে উঠেছি। আর যেটা হয়েছে, আমার সাথে যে সাঙ্গ বাঙ্গুরা রয়েছে, সেই সাঙ্গ বাঙ্গুরা আমার জন্য এই মিষ্টি খাবারটা নিয়ে এসেছে। এর ভিতর থেকে আবার এই আলু ভর্তা চুরি করেছে, ডিম ভাজি যেটা আছে সেটাকে অতিরিক্ত পুড়িয়ে ফেলেছে, আর সবজিটা ভালোভাবে দিয়েছে। এখন আমি এগুলো দিয়ে আমার সকালের নাস্তাটা সেরে নিব। একটু খাওয়া দাওয়াটা সেরে নেই, দেখি কেমন কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। সকালে আসলে ভাত খাওয়া হয় না কখনো। ওনারা আজকে কেন যেন ভাত আয়োজন করেছে, কারণটা হলো মূলত আজকে সবাই ভেড়াটা নিয়ে ব্যস্ত। যে ভেড়াটা আপনাদেরকে গতকাল দেখিয়েছিলাম, ওই ভেড়াটার প্রসেস নিয়ে যেহেতু সবাই ব্যস্ত, তাই সকালের নাস্তায় অতটা মনোযোগ দিতে পারেনি। তারপরও অনান এভারেজ খুবই ভালো খাবার। দিনের বেলা ছাদের দৃশ্য খুবই চমৎকার, আর প্রচুর জাহাজ এই রুটে চলাচল করে। আর এই নদীটা খুবই ছোট। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি হচ্ছে এই বড় ভাই। উনি কিন্তু 3 দিন আন্তরিকতার সাথে আমাদের এই বোটটা চালিয়েছেন, এবং আল্লাহর রহমতে উনি খুব ভালো ড্রাইভার, কারণ এটা এত উঁচু বোট দেখা যায় না উপর থেকে ঠিকভাবে। তার ভেতরে ওনার অভিজ্ঞতা দিয়ে অত্যন্ত দক্ষতার সাথে এই বোটটা চালিয়েছেন। এটাই হচ্ছে সেই বিখ্যাত ভেড়াটা, যেটা গতকালকে আমরা দেখিয়েছিলাম। এটাকে এখন প্রসেস করা হবে। আসলে এই বোটে সবাই আমরা নিজের মতো করে আছি, একেবারে নিজস্ব পরিবেশে কীভাবে থাকতে হয় তারই একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি। ভেড়াটা নিয়ে এসেছি সবাই চাঁদা তুলে খাওয়ার জন্য। আজকে এটাকে প্রসেস করা হবে, রান্না করা হবে। আর জবাই প্রসিডিওরটা দেখালাম না, ওটা আসলে একটা হৃদয় বিদারক জিনিস, তাই। বর্তমানে আমরা যে নদীটিতে রয়েছি এটার নাম হচ্ছে ধানু নদী। মূলত আমরা মিঠামইন ছিলাম গত রাত্রে, ওখান থেকে আমরা ইডনে এসেছি এই ধানু নদী পথে। এখান থেকে আমরা চলে যাব ওই সামনের দিকে সুরমা নদীতে। এভাবে কিন্তু অনেকগুলো নদী আমরা পার হয়ে এলাম। বলতে গেলে প্রায় 7টা নদী আমরা পার হব। সামনে বোধহয় আরও একটা নদী আছে, দেখি ওখানে গেলেই জানা যাবে। করা হচ্ছে, এটা কিন্তু একটা বিশেষ এক্সপার্টাইজের কাজ। যারা আসলে মেশিন পাটপাতি নিয়ে ভালো জানে না, তারা এটা করতে পারে না। বেশ সময় সাপেক্ষ ব্যাপার। মোটামুটি আধা ঘন্টার মতো লাগবে এই খাসিটা প্রসেস করতে। আসলে এটা একটা ডিফারেন্ট অভিজ্ঞতা। নিজের মতো করে, নিজের বাসা বাড়ির মতো করে আমরা এখানে ভ্রমণ করছি। বর্তমানে আমরা যে এলাকাটা পার হচ্ছি এটা হচ্ছে কিশোরগঞ্জের ইটনা অঞ্চল। এদিকের হাওরগুলো আরো বেশি সুন্দর। বর্তমানে এগুলো সব সবুজ মাঠ, কারণ পানি এখনো আসেনি। যখন পানি আসবে তখন এইগুলো কিন্তু একদম ভরে যাবে। বাট এখন এই মাঠের দৃশ্য অপূর্ব, এক কথায় অপূর্ব। গরু ঘাস খাচ্ছে এবং কিছু কিছু নৌকা নদীর পাশে বাঁধা রয়েছে। সব কিছু মিলিয়ে অসাধারণ। গত 2 দিনের তুলনায় আজকের আবহাওয়াটা বেশ ভালো। মোটামুটি মেঘাচ্ছন্ন আবহাওয়া, অত তীব্র রোদ নেই, যার কারণে জার্নিটা অনেক ভালো লাগছে। কালকে এতটাই রোদ ছিল, গরম ছিল যে পা রাখার অবস্থা হয়নি, একদম খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। আর রোদ বেশি থাকলে এই ধরনের বোটে একটা বড় সমস্যা হচ্ছে জেনারেটর বেশিক্ষণ চালিয়ে রাখা যায়। আর এই বোটের ইলেকট্রিসিটির একমাত্র মাধ্যম কিন্তু জেনারেটর। একটা ব্যাপার হচ্ছে টানা
2 ঘন্টা চালানোর পরে মেশিন গরম হয়ে যায়, তখন যদি ওটাকে চালু অবস্থায় রাখে সেক্ষেত্রে জেনারেটর বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে রোদের তীব্রতা বেশি থাকলে জেনারেটর চালু রাখাটা একটা ঝামেলা। সব কিছু মিলিয়ে কিছুটা সমস্যা রয়েছে, আবার সৌন্দর্য তো রয়েছে। আসলে এই ধরনের ট্যুরে একেবারে আরামে হেলিয়ে দুলিয়ে থাকতে চাইলে হবে না। এটা আসলে ওই টাঙ্গুয়ার হাওড়ের ট্যুরের মতো না, এটা একটা ডিফারেন্ট অভিজ্ঞতা। মূলত এই রুটটা আলাদা। টাঙ্গুয়ার হাওড়ের মানুষ বর্ষাকালে যায়, আর আমরা যে সময় যাচ্ছি এটা হচ্ছে বৈশাখ মাস। এই বৈশাখ মাসে কিন্তু গরমের পরিমাণটা বেশি থাকে। এই সময় আপনারা যেখানেই ঘুরতে যান না কেন আপনারা শান্তিতে থাকতে পারবেন। অবশেষে আমরা একটা ছোট নদীতে প্রবেশ করেছি। এদিককার নদী অনেক ছোট, অসাধারণ ভিউ। অবশেষে আমাদের বোট একটু দাঁড়ালো, কারণ এখান থেকে আমরা তাজা মাছ কিনবো। ওই যে দূরে একটা নৌকায় মাছ ধরছে। এই হাওরের নৌযাত্রা আসলেই অনেক রোমাঞ্চকর। নৌকা চলতে চলতে তাজা মাছ কেনা হয়, এই ফিল আপনি আর কোথাও পাবেন না। এখানে এই যে জেলে যা মাছ ধরছে এগুলো এখন কেনা হবে। এভাবেই নৌকা চলতে চলতে আমরা ভালো যে মাছ পাওয়া যায় এগুলো নিব। বেশিরভাগই হচ্ছে সিলভার কাপ মাছ, যেখানে বিভিন্ন জাতের মাছ রয়েছে। একটা জিনিস দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট ক্রিয়েটর কি পরিমাণ হয়েছে, দেখেন সবাই ভিডিও করতেছে। বিশ্বাস করতে পারবেন না যে একটা মাছের ভিডিও করতেছি, কন্টেন্ট ক্রিয়েটরের জ্বালা ভিডিও করা যাচ্ছে না। এইগুলা বাদ দিয়া ওই ছোটগুলা শফিক ভাই ছোটগুলা হচ্ছে আরো অসংখ্য মাছ, সব তাজা মাছ, এগুলা নিয়ে আসা হচ্ছে এখানে। অসম্ভব সুন্দর মাছ, চেহারাই সুন্দর। এগুলো সব কত তাড়াতাড়ি টাকা 2000 দেবো দিবা? মাছগুলো দাম চাচ্ছে 4000 টাকা, আমরা 2000 বলেছি। একদম হাওরের পাশের নদী, তাজা মাছ এবং লাফাচ্ছে, ধরা খুব মুশকিল। একজন ধরার চেষ্টা করতেছে, খুবই খারাপ অবস্থা। কয় টাকায় কিনলাম ভাই? আমরা 2500 দিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আর অবশেষে আমরা ধানু নদীর পাশে একটা ক্ষেতের ভেতরে এখন পার্ক করছি। আমরা আসলে তেল নেওয়ার জন্য একটু ব্রেক করছি, কিছু আমাদের তেল নিতে হবে এখান থেকে। এই জন্য মূলত ভাই অল টাইম ভুল ইনফরমেশন দিচ্ছে। আসলে এই হলো যে একজন বিশিষ্ট চা বাবা, আমরা তেল নিব না, আসলে শরীরের তেল বিসর্জন দেওয়ার জন্য এখানে গোসল করব। ওই যে বাজার, এই যে বাজার, আমরা হচ্ছে তেল নেওয়ার জন্য বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি ভাবছিলাম যে গোসলের জন্য একটা ব্রেক দিছে, কিন্তু আসলে না, এখান থেকে তেল নিবে। তেল নেওয়ার শেষে একটা জায়গায় ব্রেক দিবে, ওখানে গোসল করবো আমরা। আর নৌকা থামতেই সবাই কিন্তু লাফালাফি শুরু করে দিছে, আর একজন বাঙ্গি জাম দিয়ে চলে এসেছে। মূলত এখান থেকে বোটের তেল নিবে, আমরা পাশাপাশি গ্রামীণ পরিবেশ উপভোগ করছি। কেউ ছবি তুলছে, ধান উত্তোলন হয়েছে এখানে, গ্রামের ধানের কাজ চলছে। বোটের যারা আছে সবাই নেমে এখানে কিন্তু ফটোশুট করছে। ভালো আছেন? এবার ধান কেমন হলো? আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। ভালো হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনাদের এখানে বিঘা প্রতি কত হয় ধান? কয় মণ? বিঘা বলতে আমরা 10 কাঠা। হ্যাঁ হ্যাঁ। আর 4 কাঠা লেগে একটা নিয়ে, হ্যাঁ। 2 কাঠা লেগে আচ্ছা, এক কানিতে কত হয়? একটা নিতে 40 মণ 50 মণ ধান হয়। 40 মণ 50 মণ, মাশাআল্লাহ, অনেক ভালো ফলন হয়তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে সবাই এখানে ধানের কাজ করছে। এখানে কিন্তু এই যে ধানগুলো রেখে দেওয়া হয়েছে। আসলে এই মৌসুমটা হচ্ছে ধান উত্তোলনের সময়। এখন কিন্তু সবাই তাদের ধান উৎপাদন নিয়ে ব্যস্ত থাকে এই হাওর অঞ্চলে যত জায়গা রয়েছে। আবার যখন বর্ষা চলে আসবে তখন কিন্তু এখানে পানি জমে যাবে। এটাই হচ্ছে হাওরের জীবন। তখন কিন্তু আর ধান উৎপাদন করতে পারবে না তারা। তখন তাদের উৎপাদন হবে মাছ উৎপাদন, অর্থাৎ মাছ আরোহণে ব্যস্ত হয়ে যাবে তারা। এভাবেই চলে হাওরের জীবন। আসলে এই ট্যুরটা আমাদেরকে অনেক বাস্তবমুখী অভিজ্ঞতা দিচ্ছে।
কৃষিভিত্তিক অর্থনীতির প্রকৃষ্ট উদাহরণ দেখতে হলে আপনাদেরকে হাওড় অঞ্চলে আসতেই হবে। এখানকার মানুষজন এই কৃষিভিত্তিক পণ্যের উপরেই নির্ভরশীল এবং সব ধরনের কৃষিকাজ এখানে হয়। একটা গ্রামীণ জীবনের কমপ্লিট ফ্লেভার এখানে পাওয়া যায়। আর এইখানে এই যে বিস্তীর্ণ ধান ক্ষেত, আর আমাদের নৌকাটা এখানে ঘাট দিয়েছে সাময়িক সময়ের জন্য, যার কারণে এখানে আমরা বেশিক্ষণ স্টে করব না। এখান থেকে আবার রওনা দিব এই ধানু নদী ধরে সেই সুনামগঞ্জের উদ্দেশ্যে। তবে মাঝখানে আমরা একটা শাওয়ার নিব, যে কোনো একটা চরে নৌকাটা থামাবে এবং ওখানে চমৎকার পরিবেশে আমরা গোসল করব। এটাই হচ্ছে মজা এই বোট ট্যুরে। দুপুরের তপ্ত রোদে আমরা একটু তরমুজ খাচ্ছি এবং অনেকে এসে হামলা করে নিয়ে যাচ্ছে। অবশেষে তেল নিয়ে এসেছে। কত করে নিল লিটার? 150 টাকা লিটার। এখানে তেলের সংকটের মধ্যে তেল পাওয়া খুবই মুশকিল। আর এখানে আবার গান বাজনা চলছে, সবাই নাচছে, অত্যন্ত আনন্দ মুখরিত জীবন। এভাবেই চলে গানে নাচে নৌকার জীবন। আর এইখানে মাজারের মুড়ি নৌকার মুড়ি চলে এসেছে। তবে দয়াল বাবা এসেছে আমাদেরকে মুড়ি বিতরণ করার জন্য। বাবা, বাবা তোর দরবারে সব মুড়িরই খেলা, বাবা তোর দরবারে সব মুড়িরই খেলা, হরেক রকম চানাচুর দিয়া মিলাইছে মুড়ি, বাবা তোর দরবারে সব মুড়িরই খেলা। একজন খাওয়ার জন্য দুর্ধর্ষ ভঙ্গিতে এখানে হামলে পড়েছে। কিভাবে খাচ্ছে, সারাদিন না খেয়ে থাকলে যেটা হয় আর কি। এই বোটে আসলে অল টাইম খাওয়া দাওয়া চলে, সেটা তো আপনারা আগেই জানেন, কিন্তু বিশেষ কিছু মুহূর্তে লোকজনের হামলা অনেক বেড়ে যায়। সিঙ্গারা চলে এসেছে, আমরা এখানে সিঙ্গারা নিব। এখানে একজন আসলে 3-4টা নিচ্ছি, কিন্তু উনি কিছু বলছে না। আসলে আমরা লোক হলাম 4 জন। হ্যাঁ, সিঙ্গারা মুড়ি, এটা হচ্ছে দুপুরের খাবারের আগের একটা খাবার। আবারও নদীর বুক চিরে আমাদের নৌকাটা ছুটে চলল, আর পাশ দিয়ে ছুটে চলতে লাগলো বিশালাকায় জাহাজ। তার সাথে সাথে প্রকৃতি যেন আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছিল। আবার কখনো কখনো আমরা পাল্লা দিচ্ছিলাম অন্য কোনো বড় ট্রলারের সাথে। এরই মাঝে রান্নাবান্নার কাজও কিন্তু ভরদমে চলছিল। শখ করে যে ভেড়াটা আনা হয়েছিল সেই ভেড়ার মাংসের প্রস্তুতি চলছে। অর্থাৎ দুপুরবেলা আমাদের জন্য অপেক্ষা করছে একটা মহাভোজের। শুভ দুপুর বন্ধুরা, আমরা এখন দুপুরের খাবার খাওয়া চলে এসেছি। আর আজকে আমাদের সেই বিখ্যাত ভেড়ার মাংসটা আমরা খাবো। তার সাথে আয়োজনও কিন্তু মাশাআল্লাহ একদম পোলাও, রোস্ট, সাথে সালাদ রয়েছে এবং সবজি রয়েছে। সবকিছু মিলিয়ে আজকের আয়োজনটা খুবই ভালো। এটা হচ্ছে আজকে দুপুরের খাবার। আজকে আমাদের সেই বিখ্যাত ভেড়ার মাংসটা আমরা খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এক কথায় লাজবাব, অসাধারণ টেস্ট। সাথে রোস্ট রয়েছে, মাশাআল্লাহ খুব ভালো, সবজি আছে, এটাও টেস্টি। এছাড়া ওভারঅল খাবারের মান আজকে খুবই ভালো। দুপুরের খাওয়া দাওয়া চলছে, রং বেরঙের বিভিন্ন মানুষজন খাওয়া দাওয়া করে এখন কেউ কেউ বসে দোলনায় দোল খাচ্ছে, আর কেউ বাতাস খাচ্ছে, আর কেউ অসাধারণ বাতাস উপভোগ করছে। আর আমাদের এভারগ্রিন বড় ভাই যে আছে, সে হচ্ছে আমাদের বাংলাদেশের একজন অন্যতম সেরা মডেল। বাঙালি ড্রেসটাকে কিভাবে মডেল আকারে উপস্থাপন করতে হয় তা পুরোপুরি তার নখদর্পণে, এবং তাকে কিন্তু বরাবরই খুব সুন্দর লাগে। কালকের ড্রেসটা আরও সুন্দর ছিল, আজকেরটাও কিন্তু মারাত্মক। তার পাশাপাশি এখানে এতিমখানার লোকজন এখন খাওয়া দাওয়া করতেছে। এখানে আমার খুব প্রিয় দাদা আছে, কলকাতা থেকে এসেছে। এই একজন দাদা, উনিও কিন্তু আসলে উড়িষ্যা থেকে আসছে। এই হচ্ছে আর একজন কন্টেন্ট ক্রিয়েটার, এখানে আইসা পরিচয় হলো। আমি মজা করতেছি না, আপনারা দেখছেন ওনারে। ব্যাপারটা মজা। সব জায়গায় খাওয়া দাওয়া চলছে মাশাআল্লাহ। সব কিছু মিলিয়ে দুপুরের লাঞ্চের পরিবেশটা খুবই চমৎকার। আর এই মোড়টা ঘোরার মাধ্যমে আমরা কিন্তু বাউলিয়া নদীতে প্রবেশ করেছি। আমরা ধানু নদী পার হয়ে
বাউলিয়া নদীতে ঢুকছি। এখান থেকে আমরা চলে যাব সরাসরি সুরমা নদী। আর অবশেষে এই বাউলিয়া নদীর তীরে আমাদের নৌকা এখন ঘাট দিয়েছে। আমরা এখানে নামবো গোসল করার জন্য। এবং এই জায়গাটা এত সুন্দর যেটা বলার বাহিরে, অসাধারণ ভিউ। বলতে গেলে বাংলার বুকে এক টুকরো সুইজারল্যান্ড, এবং একটা দ্বীপের মতো জায়গায় আমাদের নৌকাটা এখন ঘাট দিচ্ছে। বর্তমানে আমরা বাংলার সুইজারল্যান্ডে আছি। নামটা আমি দিলাম কারণ দেখে ওরকমই মনে হচ্ছে। আর অবশেষে আমরা আমাদের বিখ্যাত পার্সোনাল আইল্যান্ডে নামছি। এখানে আমাদের টুরিস্টরা কিন্তু সবাই নেমে গিয়েছে। এই বাউলিয়া নদীর তীরে চমৎকার একটা দ্বীপের মতো জায়গায় আমরা এখন গোসল করব। আর এই জায়গার পরিবেশ এক কথায় অসাধারণ। যেখানে আমাদের নৌকাটাকে ঘাটে ভিড়িয়েছি, এটা অ্যাকচুয়ালি আমাদের পার্সোনাল ঘাট, আপনি বলতে পার্সোনাল আইল্যান্ড। আপনার উপর থেকে যে শট নেই, আমাদের যে শট থাকবে পুরো ভিডিও দেখতে পারবেন। একদম ব্যক্তিগত আমাদের দ্বীপ এটি। সেই দ্বীপের পাশেই আমাদের প্রজেক্ট। আপনি একটু ক্যামেরা ঘুরে দেখেন, আমাদের 5 স্টার হোটেল হবে এখানে। আমাদের নিজস্ব বোট আছে এখানে, পার্সোনাল বোট। এইখানে দেখবেন যে আপনার আমাদের কয়টা আলাদা আলাদা সুইমিং পুল আছে আর কি। সেই সুইমিং পুলগুলো আমাদের এখানে আলাদা করে বাচ্চাদের জন্য আলাদা, বয়স্কদের জন্য আলাদা, কাপলদের জন্য আলাদা, গেদের জন্য আলাদা, এবং যারা বাই তাদের জন্য আলাদা আলাদা এখানে আছে আর কি। সবার জন্য আলাদা আমরা ব্যবস্থা করেছি আর কি। এখানে ওই একটু উঠায় দেখবেন আলাদা আলাদা টপ করে করা আছে। এখানে যতটুকু দেখা যাচ্ছে সীমানা, এই পুরোটুকু আমাদের, এই নদীটাও আমাদের আর কি। নদীর মাছ, নদী আমার মাছ সবগুলো আমাদের আর কি। আমাদের প্রজেক্ট আমরা আমাদের ইনভেস্টরদের নিয়ে আসছি এখানে। ইনভেস্টর আমাদের প্রজেক্ট দেখবে, ঘুরে দিতে ইনভেস্ট করার মতো হয়। তারা তাদের পার্সোনাল লাইফ এখানে লিড করতে পারবে, যে সময় তারা আসতে চায় এখানে অবকাশ যাপন করার জন্য। সবাই নেমেছে, সবাই যে যার মতো ফটোশ্যুট করছে এবং প্রাকৃতিক ভিউটা উপভোগ করছে। চমৎকার একটা পরিবেশ, সব কিছু মিলিয়ে এক কথায় অসাধারণ। এবং আমাদের মাসুম ভাই আছে। মাসুম ভাই কিন্তু খুব ব্যস্ত, সব সময়ের মতো তো উনি ব্যস্তই থাকেন, শুধু রাত্রেবেলা একটু গান বাজনা করেন। সব কিছু মিলিয়ে এই জায়গার পরিবেশ অসাধারণ। আর দৌড়ানো যাবে না, কারণ এই যে চমৎকার একটা পরিবেশ, নিরিবিলি। বাংলার মাটি এতটাই সুন্দর, তার ঘ্রাণ যদি কেউ কাছাকাছি না আসে, না নেয়, তাহলে আসলে কেন জানি সেই বাঙালি হিসাবে অপূর্ণতাটা রয়েই যায়। এই অপূর্ণতা ঘোচাতে হলে আপনাকে আসলে শহরের কোলাহল ছেড়ে এই টাইপের নির্জন একটা দ্বীপে আপনাদেরকে আসতে হবে। আর এইভাবে চুক্তি করে বসে থাকলে আপনাদের একটা আলাদা একটা অনুভূতি কাজ করবে, যা আসলে একেবারেই অন্যরকম। আমরা মাটিকে ভালোবাসি, এর একটাই কারণ, তা হচ্ছে এই মনের প্রশান্তি। আর এই মনের প্রশান্তি পাবেন একমাত্র গ্রামে। ঠিক এই যে পেছনে যেই লোকেশনটা দেখছেন আর আমার সামনে দেখেন, কি চমৎকার একটা ভিউ। এবং অবশেষে নদীতে বাংলাদেশ সুন্দর, তাই আমি মাজা করে বাংলাদেশ ঘুরি। সবাই এখানে গোসল করছে।
এই তো আসলে একটা লাভ দিল, সেই চিল, সবাই সেই মজা করছে। আর এখানকার পানি অপূর্ব ঠান্ডা, মানে কথা দিয়ে বোঝানো যাবে না যে কি পরিমাণ ঠান্ডা। গাইস আপনাদেরকে এখন লাইভ মাছ ধরে দেখাবো। ইয়েস, পুটি পাইছে, একটা পুটি। আরে ভাই কেউ দেখেন তো, একজন কেউ কিছু পাইছে নাকি? মারা গেছে মাছ। কি অবস্থা ভাই? এই তো ভাই আমরা সেই ফিলে আছি ভাই। ইংলিশ চ্যানেল বাড়ি দিছে, ইংলিশ বাংলা হিন্দি সব আরবিয়ান। ভাই কি অবস্থা ভাই? ভাই চিল করতেছি, সাঁতার কাটতেছি। ওরা তো কোনো নিজস্ব আইল্যান্ড হচ্ছে না, একটা গান গায় সবাই। কি গান? ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরে বিছা হইলা না? ভাই আমরা এখন বাংলার দুই চার ল্যান্ডে আছি। হ্যাঁ, এটা যদিও সুইজারল্যান্ড আমরা বলবো না, এটার যে সৌন্দর্য তাতে আমরা এটা বাংলার দুই চার লাইন বলতেই পারি। আসলে আসলে অসাধারণ। এক কথায় বলতে গেলে ওই পাশে যে গরুগুলা, নিউজিল্যান্ডের ভিউ। আর আমি কিন্তু এখন সাতটাতে ব্লগ করছি। বাংলার অপূর্ব সৌন্দর্য এবং অসীম সৌন্দর্য, বাংলার রূপ, বাংলার যেই গ্রামের মাটির এবং প্রকৃতির যেই সৌন্দর্য, এটা আসলে এই নদী পথে এত দূর ভ্রমণ না করলে আমরা সত্যি উপভোগ করতে পারতাম না। না আসলে অসাধারণ অসাধারণ, ধন্যবাদ। এবং ধন্যবাদ রাহান ভাই আপনাকে, আপনি এত সুন্দরভাবে এই বাংলার দৃশ্যপটকে তুলে ধরার চেষ্টা করছেন, আমরা কৃতজ্ঞ। ওই যে আমাদের নৌকা, আর আমরা সবাই গোসল করছি, ওদিকে মাছ ধরছে। একটু যাই সামনে গিয়ে দেখি, সবকিছু একসাথে চলতেছে। মাছ ধরা, নৌকা, অসাধারণ। প্রচুর মাছ পাইছে, এই হুইংসা, বাইন মাছ, পুঁটি, ঝিনুক, শামুকও পাইছে অনেক। ও গুদু মাছ, হ্যাঁ, ভাই মাছ, এটা কিন্তু পাঙ্গাস মাছের বাচ্চা, পাঙ্গাসের বাচ্চা। গুলাইয়া, বুলবুলিয়ার ভাই গুলগুলিয়া। এটা ট্যাংরা, পাঙ্গাসের বাচ্চা। আর এই এলাকার নাম হচ্ছে গুলাইয়া। এক এক এলাকায় এক এক নামে পরিচিত। এটা বাইম মাছ নাকি ইয়ে? এটা বাইন সাপ, এটা বাইন সাপ। ভাই আপনার ব্লগে যাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কেন আপনি আমাদেরকে ব্লগে নিচ্ছেন? আমাকে ক্ষমা করে দিন দাদা। আপনারা কয়টা মাছ ধরলেন দাদা? অনেক অনেক, আমাদের সবার কাছে একটা করে মাছ হয়েছে, তারপর আমরা মাছ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ট্যাং মাছ, দুই একজনে তো সাপ মাছও পেয়েছে। ট্যাং মাছ। অনেকদিন সাঁতরাতে না পারার কারণে অবস্থা খারাপ হয়ে গেছে। মাছ ডানা মেলে উঠতে পারছে না। দাদা ওগুলো কি? দেশি গরু, মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ। ব্লগার এখানে জাল কেন? দাদা এটা কিসের অফিস? এটা আপনার অব্দ অফিস। আচ্ছা, অব্দ অফিস আগে এটা আমরা জন্মের আগে এই অনেক চুরি ডাকাতি হতো এই গ্রাম নিমাতে প্রতি রাত্রে ডাকাতি হতো। ওদের এনে পুলিশে ক্যাম্প আছে। ও আচ্ছা আচ্ছা, পরে এটা অর্ধ অফিস হয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন তো আর হয় না ডাকাতি। না এখন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ভাঙা, এটা মূলত একটা অফিস। এটা হচ্ছে অব্দ অফিস হিসেবে ব্যবহৃত হতো, বর্তমানে পরিত্যক্ত। এক সময় এটা পুলিশ ক্যাম্প হিসাবে ব্যবহৃত হতো, বর্তমানে এটা পুরোপুরি পরিত্যক্ত। সুতরাং এই গোসলের পর্ব থেকে এখনের মতো বিদায় নিচ্ছি, আবার পরে দেখা হচ্ছে নৌকা থেকে। গোসল শেষ করে উঠলাম, এখন আবার একটু চা খাবো। এটাই হাউসবোট ভ্রমণের মজা। এই হাউসবোট ভ্রমণে সব সময় চায়ের ব্যবস্থা থাকে,
এছাড়াও সবসময় কিন্তু মিনারেল ওয়াটারও থাকে। সূর্য কিন্তু এখন প্রায় অস্ত যাচ্ছে, আমরা শেষ বিকেলের অস্ত যাওয়ার দৃশ্য দেখতে দেখতে ছুটে চলছি। জায়গাটা মূলত জামালগঞ্জের ভেতরে পড়েছে, যেখানে আমরা নামলাম। এখন এই ছোট ছোট নদীর বাঁক ধরে আমরা ছুটে চলছি। আর এদিকে চমৎকার সব চর, মূলত এগুলো সব হাওর অঞ্চল, এগুলো বর্ষায় এলে সব ডুবে যায়। আর শুকনার মৌসুমে শুধুমাত্র এই নদীটাই অক্ষত অবস্থায় থাকে। এক কথায় জায়গাগুলো খুবই চমৎকার। আর এখানে কিছু দুষ্টু ছেলেরা এখন নদীতে ঝাঁপ দেওয়ার অপেক্ষায় রয়েছে। আর এখানে আমাদের একজন বিখ্যাত কুখ্যাত ব্লগার আছে। সুসংবাদের থেকে দুঃসংবাদ বেশি। সবাই এখানে গান বাজনায় মত্ত, আর আরেকজন এখানে গিটার বাজাতে বাজাতে একটা তার ছিঁড়ে ফেলেছে। এখন সেটা মেরামত কার্যক্রম চলমান রয়েছে এবং একটা গানের আসর কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের দেশকে বলা হয় নদীমাতৃক দেশ, অর্থাৎ নদী আমাদের মাতা, এরকম একটা ধারণা এখানে প্রচলিত রয়েছে। এর কারণ হচ্ছে এখানে যে কত নদী তা বলে শেষ করা যাবে না। এরকমই চমৎকার 7টা নদীর উপর দিয়ে আমরা কিন্তু এবারের যাত্রায় ভ্রমণ করলাম এবং এই যাত্রাটা এক কথায় অসাধারণ ছিল। সবকিছু মিলিয়ে প্রকৃতির যে কত অপূর্ব রূপ তার সবটুকুই আমরা আস্বাদন করেছি। শেষ বিকেলের সূর্য অস্ত চলে গিয়েছে আর আমরা এরই মাঝে ঢুকে পড়েছি বিখ্যাত সুরমা নদীতে। আর এই নদী ধরে আমরা চলে যাব সুনামগঞ্জ। কিন্তু দিনে দিনে আর পৌঁছানো হলো না, যেহেতু আমরা গোসল করলাম, ওখানে প্রায় 1.5 ঘন্টা টাইম এক্সপেন্ড করলাম। যেতে যেতে প্রায় 8:30 বেজে যাবে। সুতরাং সুনামগঞ্জে গিয়ে আবার দেখা হচ্ছে। কি দেখে মনে হচ্ছে আমি আমার ইন্টেরিয়র ডেকোরেটিভ একটা রুমে বসে আছি, তাই না? কিন্তু না, আসলে আমি একটা হাউস বোটের ভেতরে বসে আছি। আর এটার ডেকোরেশন দেখলে আপনার কাছে মনে হবে কোনো একটা চমৎকার ইন্টেরিয়র করা বাসা। এখানে চমৎকার সিলিং রয়েছে, এমনকি এসির ব্যবস্থাও করা রয়েছে এবং 2টো খাটে মোট 4 জন থাকতে পারবে। আর বেসিনটা কিন্তু অত্যন্ত চমৎকার, ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে। বেসিনের সাথে চমৎকার একটা মিরর রয়েছে, চমৎকার ক্যাবিনেট রয়েছে, ড্রয়ার রয়েছে। এখন অবশ্য জেনারেটর চলছে তাই লাইটগুলো বিট করছে। এখানে কিন্তু কমোড রয়েছে, তার পাশাপাশি শাওয়ার ইকুইপমেন্ট সব কিছুই রয়েছে। এছাড়াও রুমে কিন্তু চমৎকার সব পেইন্টিংস রয়েছে। এছাড়াও সতর্কতামূলক একটা নির্দেশিকা রয়েছে, হাওরের পানি অকারণে ব্যয় করবেন না, মালামাল নিজ দায়িত্বে রাখবেন, বিদ্যুতের ব্যাপারে সাশ্রয়ী হন, যেহেতু এখানকার বিদ্যুৎ জেনারেটরের মাধ্যমে সাপ্লাই করা হয়। তারপরে রুমের ভেতরে উচ্চ স্বরে গান বাজনা করবেন না, কারণ পাশে অনেক গেস্ট থাকে। এছাড়া রুমের ভেতরে খাবার খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। উপরে কিন্তু চমৎকার ব্যবস্থা রয়েছে, অথবা লবিতে বসে খাওয়া যায়। এছাড়াও টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে গোসল করার সময় অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করুন এবং গোসলের পরবর্তীতে এই লাইফ জ্যাকেট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার ব্যাপারে এবং হাওরের পরিবেশ সংরক্ষণের ব্যাপারে কিছু দিক নির্দেশনা রয়েছে। মূলত এই হাউসবোটটা হাওরে চলে, যার কারণে এই নির্দেশিকাগুলো। এখানে কিন্তু পর্দা রয়েছে এবং পর্দা খুলে দিলে এখানে জানালা রয়েছে, এটা খোলা যায় এবং বাইরে চমৎকার হাওরের দৃশ্য উপভোগ করা যায়। সব মিলিয়ে এই হাউসবোটে সর্বমোট 6টা কেবিন রয়েছে এবং 6টা কেবিনে 24 জন থাকতে পারে, অর্থাৎ 24 জনের যাত্রা প্যাকেজ এখানে। আর 3 দিনের এই ভ্রমণে আমাদের প্যাকেজ রেট পড়েছিল জনপ্রতি 9,500 টাকা করে। যদিও এই প্যাকেজে এসি ছাড়া হয়নি, কারণ এসি সহ নিলে ভাড়া অনেকটাই বেশি পড়ত। মূলত এই হাউসবোটটি সুনামগঞ্জে জনপ্রতি ভাড়া নিয়ে থাকে প্রায় 9,500 টাকা থেকে শুরু করে 12,500 টাকা পর্যন্ত। এটা মূলত কয়জন থাকবে তার উপরে নির্ভর করে। তবে আমাদের যাত্রাটা পুরোই ভিন্ন রকমের। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা,
আগে কি সুন্দর দিন কাটাইতাম। যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গুল বাঁধে না, যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গুল বাঁধে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, ঘৃণা লজ্জা ভয় থাকিতে প্রেম হবে না। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে রাত 10টা আর অলরেডি নদীর মাঝখানে শুরু হয়েছে প্রচণ্ড ঝড়। আর সেই ঝড় উপলক্ষে সবাই এখন এই নৌকাটা ঘাটে আছে, তারপরও এই পেছন সাইড দিয়ে আবার এক্সট্রা একটা দড়ি বাঁধতেছে যাতে নৌকা খুব বেশি সমস্যা না হয়। ওই যে দূরে লাইট দেখতে পাচ্ছেন, অন্ধকারে ভালো দেখাও যাচ্ছে না, সবাই এখন দড়ি বাঁধতেছে। এই যে এখানে পেছনের সাইড থেকে একটা রশি দিয়ে বেঁধেছে আর সামনের সাইড থেকে তো অলরেডি বাঁধাই আছে, আমরা দেখতে পাচ্ছেন এই যে দিক দিয়ে। আসলে এরকমেরই সংগ্রামের জীবন হচ্ছে নৌকার জীবন, চমৎকার একটা সংগ্রামের জীবন আমরা এখন কাটাচ্ছি। আমরা অবশেষে মোহনগঞ্জের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে তাহিরপুর আরও বেশ কিছুটা দূরে, যার কারণে আজকে রাতে আর ওখানে যাওয়া হচ্ছে না, কারণ এখান থেকে যেতে এখনও প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে এই নৌপথে। যেহেতু আর যাওয়া যাচ্ছে না, তাই আজকে রাতে আমাদেরকে এখানেই থাকতে হচ্ছে। তবে বোট ট্রিপ কিন্তু এই পর্যন্তই ছিল, মোটামুটি 3 দিনের প্যাকেজ ছিল, কিন্তু আজকে যেহেতু যাওয়া যাচ্ছে না, আজকে রাতটা আমরা বোটেই থাকবো। কালকে সকালে এখান থেকে রওনা দিয়ে আমরা সুনামগঞ্জের তাহিরপুরে চলে যাব। ওখান থেকে আমরা ওই সুনামগঞ্জটা আবার এক্সপ্লোর করবো। জেনে যাবে কেউ জেনে যাবে। নীলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা, যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক পাখি রে পাখি রে আমার পাখি রে পাখি রে পাখি রে আমার পাখি রে পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না। পাখি রে তুই কাছে থাকলে গানের সুরে পরাণে দোলে, হৃদয়ে নাচে সুরের তালে। মনে মনে তোরে ডাকি সারা বেলা, সে তো যাতো না। পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না। পাখি রে তুই যদি কোনো দিন আমার পাখি আমায় ছেড়ে উড়ে চলে যায় একা একা
দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখি রে তুই এখন কি গান হবে? মাসুম ভাই স্পেশাল নীল সাগরে। গান ছিল রে আর কত গান গায় তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায় তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায় ছোট ছোট স্মৃতি সব ভিড় করে আকাশে আবার মিলায় হায় হায় দিন যায় রাত যায় সব যায় তবু আমি বসে থাকি তোমার আশা সাগরে কত চন্দ ছড়ায় তোমার গহীরে আমার ডুবুরি মন মনের মুক্তটাকে খুঁজে বেড়া তোমার গভীরে আমার ডুবুরি মন মনের মুক্তটাকে খুঁজে বেড়া সাগরে গান ছিল রে আর কত গান গায় তোমার আকাশে আমার মনের পাখি
নিজের চ্যানেল হয়ে গেছে তো অন্য চ্যানেলের আউটপুট দেয় না, কপিরাইট খেয়ে যাবে। ভাই 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 এটা কপিরাইট খাবে। আজ কেন দাসী হয়ে দূর যারা হারাতে তুমি তার বই সবে ভুলেছি, দিনের হাওয়ায় মন ভিজেছে, যার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা তুলেছে, তুমি তার বই সবে ভুলেছি, দিনের হাওয়ায় মন ভিজেছে, যার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা তুলেছে, আজ কেন দাসী হয়ে দূর অজানা ছিল একটি ছেলে মাতার কাছে, ছেলেটি মরে গেছে, আয় বাংলাদেশ, 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 মাটির
অসহায় বেহারানোর বেদনা জুড়ে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন। আমরা রাতের খাবারের জন্য চলে এসেছি। আজকে এটা এক্সট্রা খাবার, প্রচুর ভাত রান্না করা হয়েছে। হাওরের তাজা মাছ, আজকের বিখ্যাত খাবার। ওই যে দুপুরবেলা যে মাছগুলো কিনেছিলাম না, সেগুলো কিন্তু এখন রান্না হয়ে চলে এসেছে। এই হচ্ছে আর এক রকমের মাছ, আজকে হাওরের সমস্ত তাজা মাছ, ফ্রেশ ফ্রেশ, সুগন্ধ আসছে। অবশেষে খানা ডিস্ট্রিবিউট চলছে। এটা কি মাছ? এটা হচ্ছে সেই বিখ্যাত গইন্না মাছ, যেটা আমরা তাজা ফ্রেশ ফ্রেশ কিনেছিলাম। আর এটা হচ্ছে ট্যাংরা মাছ। আজকে চমৎকার সব আয়োজন, এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা খাচ্ছি। এক কথায় অসাধারণ। তাজা মাছের স্বাদই সবসময় আলাদা। এখানে আবার টমেটো দেওয়া হয়েছে এবং প্রতিটি মাছই কিন্তু খুব মজা। আসলে হাওরের এই খাবার, এটা কখনো আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা আসবেন, খাবেন, তাহলেই বুঝতে পারবেন। সুতরাং খাওয়া দাওয়া শেষে আবার দেখা হতেও পারে, নাও হতে পারে। যদি গানের আসর হয় তাহলে দেখা হবে, নাহলে আবার কালকে সকালে দেখা হচ্ছে। রাতের বেলা এভাবেই সবাই একসাথে বসে খাওয়া দাওয়া চলে। আসলে বোটের এই যাত্রায় বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসে, কিন্তু এখানে আসার পরে একটা অন্যরকম সখ্যতা গড়ে ওঠে। এক কথায় বলতে গেলে নতুন নতুন অনেক বন্ধু তৈরি হয়। মধ্যরাতের পার্টি থেকে আপনাদেরকে স্বাগতম। আসলে বোটে যে কত কিছু হয় সেগুলো আপনাদেরকে না দেখালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আমরা আবার লবিতে চলে এসেছি, বোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এখানে এখন থিয়েটার লাগানো হয়েছে, মুভি চলতেছে। এখানে সিনেমা চলছে, সবাই বসে বসে সিনেমা দেখতেছে, অন্ধকার করে রুম। মুভি চলছে প্রজেক্টরে, আর সবাই বসে বসে দেখছে। अब्दुल सलीम के बारे में मुझे जो इंटेल मिला है वो करेक्ट है। जिस कार में वो आने वाला था और जिस कार में अंधकारे देखा जाচ্ছে না। क्यों लोन नहीं भरा क्या सर? करेक्ट टाइम पे भरा है। अगर मैंने फोन नहीं करेंगे ना तो ये हमारा बैंक हो जाएंगे। আসলে এই বোটে সব ধরনের বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আপনি যেভাবে এনজয় করতে চান সেটাই করা সম্ভব এখানে। এই লাক্সারি বোটটার ভেতরে সব ধরনের বিনোদনেরই ব্যবস্থা করা রয়েছে। এই জন্য আপনারা যদি এখানে আসেন তাহলে মজার 16 কলা পূর্ণ করতে পারবেন। আজকে রাতের মতো আমি এখন ঘুমাবো, কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, আমরা কিন্তু অবশেষে চলে এসেছি বিখ্যাত সুনামগঞ্জের তাহিরপুরে। আর বোট কিন্তু খুব সকালে রওনা দিয়েছিল, যার কারণে ভোরবেলা চোখ মেলেই আমরা দেখতে পাচ্ছি আমরা ঘাটে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে তাহিরপুরের ঘাট। আমাদের বোটটা অলরেডি ঘাটে নোঙ্গর করেছে। আর যাত্রাটা আসলে রাতে হওয়ার কারণে আপনাদেরকে আর কিছুই দেখাতে পারলাম না। আমরা এখানে এসে একটা ডিফারেন্ট পাইলট পেয়ে গিয়েছি, সে কিন্তু খুব ভালো ড্রোন উড়ায়, এখন উড়াচ্ছে। আর অবশেষে আমাদের 3 দিনের যাত্রা শেষে আমরা প্রায় 7টি জেলা এবং 7টি নদী পার হয়ে চলে এসেছি সুনামগঞ্জের বিখ্যাত ছোট একটা নদীর তীরে। আর এটিই হচ্ছে সেই বিখ্যাত সুরমা নদী। বর্তমানে এই নদীর আশেপাশের সমস্ত ভূমি সবুজের চাদরে আচ্ছাদিত। তবে আর কিছুদিনের ভেতরেই এখানে বৃষ্টির পানি ঢুকে হাওরে পরিণত হবে। তখন আবার এই হাওরের অন্য আর একটা রূপ দেখা যাবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই নদী থেকেই কিন্তু দূরের মেঘালয়ের পাহাড়গুলো স্পষ্টভাবে দেখা যায়। অর্থাৎ এখান থেকে ভারতের সীমানা খুব বেশি একটা দূরে নয়। আর সামনের পর্যটন মৌসুমের কথা মাথায় রেখে সমস্ত হাউসবোটগুলো বর্তমানে এই নদীর তীরে বেঁধে রাখা হয়েছে। এর বেশিরভাগ নৌকাই কিন্তু মেরামত করে আগামী সিজনের জন্য প্রস্তুত করা হবে। আর কিছু নৌকা হাওরের পানির অপেক্ষায়
এখনই প্রস্তুত অবস্থায় রয়েছে। এছাড়াও এখানে নদীর পাশেই আপনাদের চোখে পড়বে বেশ কিছু লোকালয়, যেগুলো সাধারণ ভূমির তুলনায় কিছুটা উঁচু করে বানানো হয়েছে। এর কারণ হচ্ছে এই জায়গাগুলো কিন্তু বৃষ্টির সিজন আসলেই পানিতে টইটুম্বুর হয়ে যাবে। তখন পানির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে শুধু এই বাড়িগুলো। আর এটা হচ্ছে আমাদের ভেলা, যেটাই করে আমরা পাড়ি দিয়েছি সুদীর্ঘ 3 দিন ধরে বাংলাদেশের বিখ্যাত 7টা নদীর উপর দিয়ে। তবে এটার নাম ভেলা হলেও বাস্তবিকভাবে ভেলার কোনো কিছুই এর ভেতরে পরিলক্ষিত হয় না। তবে আমাদের নৌকাটি কিন্তু একেবারে তাহিরপুরের মূল ঘাটে অবস্থান করছে না, এটা ঘাট থেকে কিছুটা আগে নোঙ্গর করা হয়েছে। আর বর্তমানে আপনারা যে এলাকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত তাহিরপুর বাজার। বিখ্যাত সুরমা নদীর তীর ঘেঁষে এই বাজারটি তৈরি হয়েছে। আর বর্তমানে এখানে বেশ কিছু উঁচু উঁচু বিল্ডিংও তৈরি করা হয়েছে। পর্যটন মৌসুমে প্রচুর পরিমাণ পর্যটক আসার কারণে এখানকার স্থানীয় মানুষজনের আর্থিক অবস্থাও বেশ খানিকটা উন্নতি হয়েছে, যার কারণে এ ধরনের বড় বড় স্থাপনা তৈরি হয়েছে। তবে সবকিছু মিলিয়ে এখানকার পরিবেশ এক কথায় নৈসর্গিক। আমি খাই নাই, এরা এসব বেত্তবেজি শুরু করছে। ভাই আপনি তখন ভিডিও করতে গেছি, কি অপমান অপদস্থ আপনার বোটে এরকমের, ভাই আমি বুঝলাম না কিছু। ও সরি, হ্যালো 50K ফলোয়ার্স ভাইয়া, হ্যালো ফর ইওর 50K সাবস্ক্রাইবার। আজকে পার্টি হবে। আজকে সকালে কিন্তু নাস্তা দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে বিখ্যাত ডিম খিচুড়ি, সাথে অবশ্য লুচি আচার রয়েছে। সব কিছু মিলিয়ে খুবই ভালো জিনিস। সাথে আবার এই যে হাতে একটা ঝাল ভর্তা দেওয়া হয়েছে। অসাধারণ খেতে, ভালোই রান্না করেছে। আর এইটাই এই ট্যুরের সর্বশেষ বেলার খাবার। এরপরে খাওয়া দাওয়া নাই, কারণ যাত্রাই শেষ। সবাই কি অবস্থা? সকালের নাস্তা কেমন হলো? আলহামদুলিল্লাহ। এখানে খাওয়া দাওয়া চলছে। দাদা খাওয়া কেমন হচ্ছে? ভালো না, আপনাদের বোটা আসবো না, ভালো না। না সেটাই, আমাদের ম্যানেজমেন্ট খুব খারাপ না, খুব বাজে। আপু আপু খাওয়া দাওয়া কেমন হলো? না আগের মতোই খারাপ। এই লোকটাকে মাঝি আমাদের ভাই, আপনি কি বোটে নতুন? জি, আমরা আপনার ট্রিপ শেষ করলেন আর আমরা হচ্ছে শুরু করতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কবে আসেন আপনি? আমরা আজকে সকালে ট্রিপ আপনার বলেন এখান থেকে কুয়াকাটা যাবেন শুনলাম। হ্যাঁ যাচ্ছি আমরা। ও আচ্ছা ঠিক আছে, কুয়াকাটা হয়ে খাগড়াছড়ি যাবো। ঠিক আছে, মানে এই বোট নিয়েই তো যাবেন তাই না? জি বোট নিয়ে যাবো অবশ্যই। কেন আপনি কি বোট বাসা নিয়ে যেতেছেন? হ্যাঁ আমি এটা চাচ্ছিলাম যে ওখানে কি নেওয়া যাবে না? হ্যাঁ নিয়ে যাবো, বাসা নিয়ে রাখবেন। ঠিক আছে, ভালোভাবে যাই না। আপনি কি? আমি কি? ওখানে এবার তো হঠাৎ ভিডিও করা শুরু করছেন, এলাও না বন্ধ করেন। আরে ভাই এটা আমাদের প্রাইভেট প্লেস ভাই, এখানে ভিডিও করা নিষেধ। ভাই এই যে আমাদের সাথে ব্যবহারটা করলো ভাই, মান সম্মান ইজ্জতটা ভালো হয়ে গেছে। মান সম্মান তো গেছে, কিন্তু আপনারও তো বোঝা উচিত এখানে মহিলা মানুষ আছে। এটা কেমন কথা? এটা ভিডিও যেখানে ক্যামেরা বের করলে হবে। ভাই আপনি কি মোবাইল সাংবাদিক? না ভাই, আমি ভাই এখান থেকে চলুন স্থানীয় বাজারটা একটু ঘুরে দেখি। মূলত আমরা একটা লোকালয়ে নেমেছি। এই তাহিরপুরের একটা লোকালয়ের পাশে আমাদের বোটটা ঘাট দিয়েছে। এখান থেকে বাজার কিছুটা দূরে, আমরা এখন বাজারের দিকে হেঁটে যাচ্ছি। এদিকে আসার পরে চমৎকার ধান প্রসেসিং এর মাঠ চোখে পড়লো। এখানে আসলে ধান শুকানো হয়, এরপরে এই ধানই পরবর্তীতে চাল ভাঙিয়ে নিজেরা খায় এবং বাজারেও বিক্রি করে। আর এই পাশে প্রচুর ধান ক্ষেত, যদিও এখন এগুলো ধান ক্ষেত, বর্ষার মৌসুম এলেই সব পানি নিচে থাকবে। আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বর্ষাকালে সবই পানি নিচে থাকে। ওনাকে সোয়াম ট্রি বলা যায়, অর্থাৎ পানির নিচে এরা বেঁচে থাকতে পারে, এই কারণে নিচে এভাবে জন্মে আছে। দেখতেও কিন্তু খুব সুন্দর। শুকনাকালে এটার এক রূপ, আর বর্ষাকালে এটার অন্য আর এক রূপ। আসলে চমৎকার। আর এই ভূমিগুলোতেই দেখেন সব জায়গায়
ধান শুকানোর জন্য উপযুক্ত করে বেডিং করা হয়েছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের 2 রাত 3 দিনের যেই পদ্মা টু টাঙ্গুয়ার হাওরের ট্রিপ প্ল্যান ছিল সেটা আমরা সুন্দরভাবে সম্পন্ন করে এখন বর্তমানে সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থান করছি। আর এখানে আমাদের হয়তোবা এই জার্নিটি শেষ হচ্ছে। এই জার্নিটা আসলে একটা চমৎকার একটা জার্নি ছিল, যেখানে প্রায় 7টা নদী পার হয়ে আমরা সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর এসেছি। আসলে বছরে মাত্র 2বারই হয়ে থাকে, একটা হচ্ছে সিজনের শুরুতে এবং শেষে। তো আমরা যাই হোক এই বছরের মতো এই যাত্রাটা শেষ করছি। আর অবশেষে আমরা চলে এসেছি তাহিরপুর বাজারে। এটা হচ্ছে পেছনের দিকের অংশ। এদিক থেকে আসলাম, যেহেতু আমাদের বোটটা পেছনের দিকে রেখেছে, তাই এই বাজারে বেশিরভাগই হার্ডওয়্যারের দোকান, মুদি দোকান, পোশাকের দোকান, সব ধরনের দোকানপাট এখানে আপনারা পাবেন। আর সুনামগঞ্জের যে কোনো ডেস্টিনেশনে যেতে চাইলেও এখান থেকে আপনাদেরকে যেতে হবে। এখানে বাইক রয়েছে, আপনি সুনামগঞ্জের যে প্রান্তে যেতে চান এখান থেকে বাইক ভাড়া নিতে পারবেন। আর আমরা অবশেষে মেইন বাজারে আসছি। এখানে সব কিছু হোলসেল বিক্রি করা হয়। এখানকার পাইকারি বাজারটা বেশ বড় এই তাহিরপুরের, এবং সব ধরনের মালামাল আপনারা পাবেন যথেষ্ট রিজনেবল দামে। আসলে এই মফস্বল এরিয়ায় জিনিসপত্রের দাম কিন্তু শহরের তুলনায় অনেকটা কম থাকে, তবে সব জিনিসপত্র নয়, বিশেষ করে সবজি, মাছ এগুলোর দাম কম থাকে। কিন্তু আবার যেগুলো ঢাকা থেকে আমদানি করে নিয়ে আসতে হয়, হার্ডওয়্যারের জিনিস বা অন্যান্য পণ্য সামগ্রী, এগুলোর দাম কিন্তু একটু কম্পারেটিভলি বেশি থাকে গ্রাম অঞ্চলে, এটাই স্বাভাবিক। আর এখানে যেহেতু প্রচুর জেলে, যার কারণে এই জেলে ভিত্তিক অনেক পণ্য এখানে পাওয়া যায়। এই তাহিরপুরে এসে আমার দেখা আসলে একটু ভিন্ন ধর্মী একটা জিনিস আমি দেখলাম, যে রাস্তার 2 পাশে আসলে প্রায় একাধিক সেলুন আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আসলে আমরা কখনোই এইভাবে দেখে থাকি না, যেখানে প্রায় হচ্ছে আপনার পাশাপাশিভাবে এই সেলুনগুলো অবস্থান করছে, এবং যাতে মানুষের আসলে বেটার ডিল নেওয়া সম্ভব। এখানে সিরিয়াল না পাইলেও পাশেরটাতে আপনারা সিরিয়াল পাবেন। সুতরাং বন্ধুরা, এই ছিল আমাদের পদ্মা থেকে সুনামগঞ্জ পর্যন্ত ট্যুর। ইনশাল্লাহ আগামী পর্বে বাংলাদেশের অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।